শ্রমিকের ঘাম কেনার ক্ষেত্রে যাতে নিষ্ঠুরতা বন্ধ হয় সেই দাবিতেই প্রায় ১.৫ শতক আগে এই ঢাকা থেকে ১২,০০০ কিলোমিটার দূরে আটলান্টিক পার শহর শিকাগোতে রচিত হয়েছিল মে দিবসের ইতিহাস। কিন্তু এতটা বছর পরেও কি নিশ্চিত হয়েছে শ্রমিকদের শ্রম বিক্রির অধিকার? সে প্রশ্ন যখন ক্ষমতার রাজনীতি থেকে সব ক্ষেত্রে প্রাসঙ্গিক, তখন মে দিবসে শহরের সড়কগুলো সরব ছিল নানা স্লোগান আর সভা সমাবেশে, যেখানে ঘুরে ফিরে শ্রম অধিকারের বাইরেও উচ্চারিত হয়েছে ক্ষমতার রাজনীতি আর নির্বাচন ইস্যু। গণঅভ্যুত্থান পরবর্তী ভিন্ন মে দিবসের এই প্রেক্ষাপটে ভোটের ট্রেনের ১৫২তম পর্বেও আমরা অনুসরণ করব রাজনীতিকদের সেসব বক্তব্য আর বিবৃতিকে। পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবো আমি, আজহার লিমন। চলুন শুরুতেই দেখে নেই আজকে রাজনীতির মাঠে আজ ভোট নিয়ে কোথায় কি বলেছেন প্রধান দলগুলোর নেতারা। দেখছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে জনগণ ও নির্বাচিত সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে প্রতিপক্ষ অপবাদ ছড়ায়, জামাত ক্ষমতায় আসলে নারীদের মর্যাদাহানি হবে, বরং নারীরা স্বাধীনভাবে কাজ করবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরার তুষার বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি। তারা যেন তেন একটি নির্বাচনের জন্য জনগণকে আইওয়াশ করছে। বিএনপির আরেকজন নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে ১৭ বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা, আর ফল খেয়েছেন আপনারা। দুই দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়া অতিথির সঙ্গে আমরা কথা বলবো। দেখছেন ভোটের ট্রেন। আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। ফরিদুল হক, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। শুরুতেই আপনার দলের একজন নেতা যে আজকে একটা অনুষ্ঠানে, মে দিবসের অনুষ্ঠান, সেখানে বললেন যে একটা বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে এসি, তারা যেন তেন একটি নির্বাচনের জন্য আইওয়াশ করছে। সরার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি, ওনার এই বক্তব্যের আপনার মন্তব্য দিয়ে আমরা আলোচনাটা শুরু করি আজকে। এই যে ইসি গঠন হলো, আপনারা বলেন যে আপনাদের সমর্থিত সরকার তারাই এই ইসিকে নিয়োগ দিল এবং ৬ মাসও হয় নাই, গেল নভেম্বরে এই ইসি যোগদান করেছে। মানে কি এমন ঘটলো যে আপনারা এখন এই ইসিকে একটা বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নকারী বা বাস্তবায়ন করছে এইভাবে সন্দেহ করছেন? জি, ধন্যবাদ আপনাকে, আর এখন টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। আজকে মহান মে দিবস, সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর যে ইস্যুতে আপনি প্রশ্ন করেছেন যে এই ইসিকে নিয়ে বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা, আমি ওই প্রসঙ্গে পরে আসবো, কিংবা ওই প্রসঙ্গ আমার মূল আলোচনার জায়গাটা হচ্ছে যে, ধরেন এই যে নভেম্বরে যে ইসি, যে ইলেকশন কমিশন গঠন হলো, এই ইলেকশন কমিশন কোন আইনের ভিত্তিতে গঠিত হয়েছে? ২০২২ সালে শেখ হাসিনা যে আইনটা করেছে সেই আইনের ভিত্তিতে এই ইসিটা গঠিত হয়েছে। জি। এবং শেখ হাসিনা ২০২২ সালে যে আইনটা করে গেলেন, সেই আইনটা হচ্ছে যে এর আগের দুইটা নির্বাচন যেভাবে সার্চ কমিটির মাধ্যমে, রাষ্ট্রপতির তত্ত্বাবধানে তথাকথিত সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হতো, সেইটাকে একটা আইনি কাঠামো দেওয়াটাই ছিল হচ্ছে ২০২২ সালে এই আইনটা করার উদ্দেশ্য। তো এই তিনটা নির্বাচন যদি আপনি দেখেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪, তিনটা নির্বাচন কেমন হয়েছে এটা আমাদের সামনে পরিষ্কার, এটা নিয়ে আলাদা করে আলাপ করা দরকার নেই। এখন এই নির্বাচনগুলোর দায় কাদের উপরে আপনি দিবেন? প্রধানত তো ইলেকশন কমিশনের উপরে। তাহলে এই ইলেকশন কমিশনের উপরে যদি আপনি দিতে চান, তাহলে এই যে ২০২২ সালের যে আইনটা, সে আইনেরও দায় আছে। অতএব জুলাইতে একটা গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার যে ইলেকশন কমিশনটা গঠন করলো, সেই ইলেকশন কমিশন তো ২০২২ সালের আইনে কোনোভাবেই গঠিত হতে পারে না। ইলেকশন কমিশন কার এজেন্ডা বাস্তবায়ন করছে, কি করছে না, সেটা পরের প্রশ্ন হচ্ছে ২০২২ সালের আইনে ইলেকশন কমিশনটা। ফরিদুল হক, এই যে সরকার যে এখন পরিচালিত হচ্ছে, সরকারের রেগুলার অনেক ডিউটিজ আছে, এই আপনি বলছেন যে এই যে রাষ্ট্রপতি যিনি আছেন, সব ক্ষেত্রে তো আগের আইনেই সবকিছু চলছে। তাহলে আপনারা যে আলাদা করে কেন এই যে নির্বাচন কমিশনকে, এটাকে কেন বড় করে দেখছেন? না, সবকিছু আগের আইনে চলছে যেভাবে আমরা ঢালাওভাবে বলছি, ব্যাপারটা এরকম না। আমরা হচ্ছে যে
মানে 5 তারিখের পরে বাংলাদেশের যে পুরনো সিস্টেম, এই সিস্টেম স্টপ হয়ে আছে। আমরা একটা ইন্টারিম সময়ের মধ্যে আছি, আমরা একটা অন্তর্বর্তীকালীন সময়, একটা ট্রান্সফর্মের মধ্যে আছি, আমরা একটা ট্রানজিশন টাইমে আছি। এই ট্রানজিশন টাইমে পুরনো ব্যবস্থা থেকে আমরা নতুন ব্যবস্থায় যাব, যেটাকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি। তাহলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রধান শর্ত হচ্ছে যে পুরনো বন্দোবস্তের মধ্যে যে সমস্ত সিস্টেম, যে সমস্ত আইন, যে সমস্ত কাঠামো মানুষকে জুলুম করত, মানুষের ভোটাধিকার কেড়ে নিত, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিত, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিত, সেইগুলোকে সংস্কার করতে হবে। তাহলে অবশ্যই 2022 সালের যে নির্বাচন কমিশনের যে আইনটা, এই আইনটাকেও সংস্কার করতে হবে। কিন্তু দেখা গেল যে আইনটা সংস্কার করার আগেই নির্বাচন কমিশন গঠিত হয়ে গেল। এখন এইটা সরকার কতটুকু এখানে গঠন করেছে কিংবা সরকারকে কারা কারা প্রেশারাইজ করেছে, এই বিষয়গুলো আমরা জানি না। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাই যেটা হচ্ছে যে আপনি দেখেন, মানে এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে যেভাবে ইলেকশন কমিশন যে ভূমিকাটা নিল, তখন স্বাভাবিকভাবে একটা সন্দেহ তৈরি হয় যে মানে 5 তারিখের আগে আবেদন ছিল নির্বাচনটা বাতিল করা। এরপরে 5 তারিখের পরে কোর্টে গিয়ে আবেদনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আবেদন চেঞ্জ হওয়ার পরে কোর্ট তার মতো করে খুব দ্রুততম সময়ে অনেকগুলো হিয়ারিং করে বাদী উপস্থিত না থাকা সত্ত্বেও অন্যের হলফনামা নিয়ে কোর্ট একটা রায় দিচ্ছে, জনগণ একটা রায় দিচ্ছে। এই রায়ে এই যে হিয়ারিংকালীন সময়, এই হিয়ারিংকালীন সময় রাষ্ট্রপক্ষ কিংবা বিবাদী পক্ষ হিসেবে নির্বাচন কমিশন উপস্থিত ছিল না এখানে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে যখন একটা লোয়ার কোর্ট থেকে, ট্রাইব্যুনাল থেকে একটা রায় আসবে, এটাকে সে মানে এই বিশেষ ট্রাইব্যুনালটা কি মানে লোয়ার কোর্ট মানে নাকি হাইকোর্ট মানে? এটা তো একটা স্পেশাল ট্রাইব্যুনাল। আপিল করবে। জি, না, এটা তো লোয়ার কোর্টে হয়েছে, এরপরে এটাকে সে ডিফেন্ড করবে। ডিফেন্ড সে করেনি, হাইকোর্টে যায়নি। হাইকোর্টে না গিয়ে ইভেন আইন মন্ত্রণালয়ের সাথে কোনো, আপনারা জানেন যে আইনমন্ত্রী, আইন উপদেষ্টা বলেছেন যে তাদের সাথে কোনো পরামর্শ করা হয়নি। পরামর্শ না করে তারা কি করলেন, তারা হুট করে একটা গেজেট তৈরি করে দিলেন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দিলেন। হয়তোবা পুরো আইনি প্রক্রিয়া মেনে চললেও হয়তোবা ইশরাক হোসেনই মেয়র হইতেন, সেটাতে আমাদের কোনো আপত্তি না। এখানে আইন উপদেষ্টা কিন্তু এও বলেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে, যেহেতু আলাদা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই ক্ষমতাও যাতে হয়, এটাও তো আপনারা অন্যান্য পক্ষগুলো বলছিল। আমরা আরও আপনার সঙ্গে আলোচনায় আসব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। ফরিদুল হক ভাই, আপনাকে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আপনি বলছেন যে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয় নাই, আইন উপদেষ্টা যিনি উনি বলেছেন যে মতামত নেওয়া হয় নাই, কিন্তু সেই সঙ্গে তো এও বলেছেন যে একটা স্বায়ত্তশাসিত কিংবা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের নিজস্ব মতামত নেবার, নিজস্ব কিছু করবার, এই ধরনের পদক্ষেপ নেবার সুযোগ আছে। আর আপনি আপনার বক্তব্যে বললেন যে ঢালাওভাবে এটা বলা যায় না যে আগের আইনে চলছে। আপনি একটু দু একটা উদাহরণ দিন তো যে আগের আইনে চলছে না, সেই ধরনের দু একটা কিছু। না, আমি আগের আইনে চলছে, পরের আইনে চলছে, আমি ওই প্রশ্ন বলিনি। আমি প্রশ্ন বলছি হচ্ছে যে আমরা একটা ইন্টারিম টাইমের মধ্যে আছি। আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে আগে শুরু করি। আমরা একটা ইন্টারিম টাইমের মধ্যে আছি। তো ইন্টারিম টাইমের মধ্যে যেটা হয় যে আমরা মানে আমাদের প্রধান সংকট কি, বাংলাদেশ রাষ্ট্রের প্রধান সংকট তো আসলে পাওয়ার ট্রান্সফার, মানে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরের সুযোগ নেই। তাহলে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরের যে সুযোগ নেই, এটার সাথে প্রধানত কোন রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান কিংবা কোন আইন কানুনগুলো প্রধানত রিলেটেড, সেটা হচ্ছে ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশন সংক্রান্ত, ইলেকশন কমিশনের পাওয়ার, ইলেকশন কমিশনের স্বাধীনতা, ইলেকশন কমিশনকে শক্তিশালী করা, এই সব কিছু রিলেটেড। তাহলে 2022 সালের যে আইনটা দামি নির্বাচনের আগে যেটা করা হলো, এবং ওই আইনটা করা হলো আগের দুইটা নির্বাচনকে ফলো করেই, তাহলে ওই আইনে যে ইলেকশন কমিশনটা গঠন হলো, এই গঠন প্রক্রিয়াটাই ভুল ছিল। আমরা এটা তখনও বিরোধিতা করেছি। এবং আমি যেটা বলতেছি যে ইলেকশন কমিশন ইন দ্য মিন টাইম যে কাজগুলো করলেন, হ্যাঁ, মানে হয়তোবা এমনিতেই প্রপার ওয়েতে গেলেই হয়তোবা ইশরাক হোসেন মেয়র হতেন কিংবা উনি হয়েছেন, তাতে আমাদের প্রবলেম না। প্রবলেমের জায়গাটা হচ্ছে যে ওনারা যে প্রসেসটা ফলো করলেন, এই প্রসেসটা ফলো করার কারণে স্বাভাবিকভাবেই তখন আসলে সন্দেহ তৈরি হয় যে ইলেকশন কমিশন আসলে কার পারপাস সার্ভ করছে। আপনি প্রথম যে প্রশ্নটা আমাকে করেছিলেন, সেই প্রশ্নে এখানে ইলেকশন কমিশনের তাহলে কি করার ছিল? মানে আদালত থেকে তো একটা রায় আসলো, প্রসেস ফলো করবে ইলেকশন কমিশন। প্রথমত হচ্ছে যে
না না, আদালতে তো তারা ডিফেন্ড করেন নাই, আদালতে তো ওনারা ডিফেন্ড করেন নাই এবং আপিলে যান নাই। এইটুকু তো ওনারা করবেন, এটুকু তো ওনাদের করার কথা না, এটুকু তো ওনারা করেন নাই। ওনারা হচ্ছে যে অ্যাজ ইফ মনে হচ্ছিল যে ওনারা একটা শুধুমাত্র রায়ের কপি পাওয়ার জন্য বসেছিলেন, যাতে দ্রুত ওনারা গেজেটটা দিতে পারেন। স্বাভাবিকভাবে তখন একটা সন্দেহ তৈরি হয়, এবং এই যে 2022 সালের আইনে যে ইলেকশন কমিশনটা গঠন হলো, তো এটা আরও সন্দেহ তৈরি করেছে। এবং আরেকটা ব্যাপার আপনি খেয়াল করে দেখেন যে ইলেকশন কমিশন, নির্বাচন ব্যবস্থা, আমরা তো একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছি, তো তাহলে প্রত্যেকটা ইস্যুতে, প্রত্যেকটা জায়গাতে সংস্কারের প্রস্তাবনা আসতেছে, প্রত্যেকটা ইস্যুতে সংস্কারের প্রস্তাবনা। তো যেই জায়গাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইলেকশন কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে কমিশন করা হলো, সেই কমিশনের রিপোর্ট দেওয়ার আগে ইলেকশন কমিশনটা গঠন হয়ে গেল, নাম্বার 1। নাম্বার 2, নির্বাচন কমিশন মানে সংস্কার যে কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার যে কমিশন, সেই কমিশন যে রিপোর্ট দিল, কমিশনের রিপোর্টের বেশিরভাগের সাথেই ইলেকশন কমিশন একমত পোষণ করছেন না এখন। আবার দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন যে জায়গাতে দ্বিমত, সেই একই জায়গাতে বিএনপিও দ্বিমত, এবং তার মানে হচ্ছে ইলেকশন কমিশন এবং বিএনপি হচ্ছে একমত। মানে আপনারা এইখানে একটা মানে মতের একটা মিল পাচ্ছেন। আপনি সঙ্গেই থাকুন ফরিদুল হক। দর্শক, আমরা দেখছেন ভোটের ট্রেন। ফরিদ ভাই আমাদের সঙ্গে আছেন। এটা ঠিক যে এই যে আইন মন্ত্রণালয়ের একটা মতামত ছাড়া তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরাও রিপোর্ট করেছি যে এটা মোটামুটি স্বাধীনতার পরে এই ধরনের একটা বড় ডিসিশনের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া এটা কোনো ইলেকশন কমিশনার করে নাই। কিন্তু আপনারা আবার ওই কোনোর মধ্যে তো ওই যে গেল টার্মগুলো আছে যাদেরকে বিতর্কিত কমিশনার বলছেন। তো এইখানে মানে যেটা বলছি যে এই যে স্বাধীনভাবে মতামত দেবার যে ক্ষমতা ইলেকশন কমিশনের, এটাও তো একটা চাওয়া ছিল নাকি? মানে সেই জায়গায় তারা স্বাধীনভাবে যদি দিয়ে থাকে, তাহলে সেটার বিরোধিতা আসবে কেন? এটাতে আপত্তি নাই, এটা তো মতামত দেওয়ার ব্যাপার না। তো ওনারা তো হচ্ছে যে পরামর্শ নিবে, নেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু এটা একটা মানে আমরা একটা ইন্টারিম সিস্টেমের মধ্যে আছি, আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের আলাপ করা দরকার। স্বাধীনতা মানে স্বাধীনতার কিন্তু সীমারেখা আছে, স্বাধীন মানে সবকিছু স্বাধীন না। মানে ইলেকশন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হলে সে জনগণের কাছে দায়বদ্ধ। তো এই স্বাধীনতার ওই জায়গাতে আমরা যদি এইভাবে ভাবি যে ধরেন ইলেকশন কমিশন হয়ে গেছে, সে একেবারে যা ইচ্ছা তাই করবে, ব্যাপারটা এইভাবে আমরা না ভাবি। আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের আলাপ আলোচনা করেই আসলে এই কাজগুলো করা দরকার। এবং ইলেকশন কমিশন প্রশ্নে ধরেন আজকে যেটা জানা গেল যে আইসিটি ট্রাইব্যুনালে, মানে এই যে ট্রাইব্যুনাল যে জুলাই গণহত্যার যে বিচার কার্যক্রম চলতেছে, এই ট্রাইব্যুনালে অভিযুক্ত যারা, তাদেরকে নির্বাচনে অযোগ্য করার একটা প্রস্তাব এসেছে। নির্বাচন কমিশন এটাকে একমত হচ্ছে না। তাহলে আপনি কি চান এখন যে ধরেন মনে করেন, এবং সরাসরি উপস্থিত হয়ে মনোনয়ন দেওয়ার যে ব্যাপারটা, এটা প্রস্তাব আছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের, সেই প্রস্তাবের সাথেও নির্বাচন কমিশন একমত হচ্ছে না। তার মানে কি ব্যাপারটা কি দাঁড়ায় যে এখানে ধরেন ফরিদুল ভাই এই যে নির্বাচন কমিশনের সাথে তো নানান দেশের বিদেশি রাষ্ট্রদূতরা দেখা হচ্ছে, আন্তর্জাতিক নির্বাচন সংস্থাগুলো দেখা হচ্ছে, তারা তো বলে যাচ্ছে যে নির্বাচন হইতে হবে হলো কি ইনক্লুসিভ, হ্যাঁ, পার্টিসিপেটরি। তাহলে তার একটা চাপ থাকতে পারে না? মানে আপনারা কি মনে করেন যে এই যে মানে যারা অভিযুক্ত তারাই, মানে আইনে তো আছে যে শাস্তির একটা ব্যাপার আছে যে কারা নির্বাচন কমিশনে যাইতে পারবেন না। আমরা এই প্রশ্নের উত্তর নেব আপনার কাছ থেকে। ফরিদ ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন। দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছি আরেকটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। যুক্ত আছেন আমাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির একজন শীর্ষ নেতা। আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, আর একটা ব্যাপার একটু বলি যে এই যে নির্বাচন কমিশন নিয়ে যে একটা আলাপটা তোলা হলো, তো এখন আপনারা কি করবেন? মানে পরবর্তীতে মানে আপনারা সমালোচনাই করে যাবেন, বা বলছেন যে এই মানে যেভাবে আপনারা অভিযোগটা আনছেন, তাহলে এর পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের নির্বাচন কমিশন নিয়ে? না, আমরা তো অলরেডি নির্বাচন কমিশনের সাথে আমাদের নির্বাচন কমিশনের সাথে আমাদের নেতৃবৃন্দরা সাক্ষাৎ করেছেন। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সেটার সাথে আমরা আমাদের মতামত জানিয়েছি। এবং আমাদের আসলে এখন আমরা তো আসলে পুরা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্যই মূলত কাজ করতেছি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জায়গাতে কিভাবে সংস্কার করে আমরা একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে একটা গণতান্ত্রিক কাঠামো উত্তরণ করতে পারি, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশ যেতে পারে, সেটাই আসলে আমাদের প্রধান কাজ। এর ভিতরে অবশ্যই ইলেকশন কমিশনের একটা গুরুত্বপূর্ণ জায়গা।
এবং আমাদের এখন প্রধান জায়গাটা হচ্ছে যে আমরা এই যে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে, গণহত্যা সহ এর আগে যত অপকর্ম গত 16.5 বছরে 15.5 বছরে হয়েছে, সকল অপরাধের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের এখন প্রধান রাজনৈতিক কর্তব্য বলে আমরা মনে করি। তো এর মধ্যে এর পাশাপাশি সংস্কারের এই কার্যক্রম, এগুলোকেও ধরেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা, এগুলো তো চলবে। আমরা এখানে পরিষ্কারভাবে বুঝি যে যেই কাঠামোর মধ্যে এর আগে নির্বাচন হয়েছে, সেই একই কাঠামোর মধ্যে যদি আরেকটা নির্বাচন হয়, সেই নির্বাচন কোনোভাবেই মানে কি বলে যে সেই নির্বাচন স্পষ্টভাবে জানতে চাই একটা উত্তর, যে আপনারা কি নির্বাচন কমিশন আবার পুনর্গঠন চান? এটা আমি এখনই বলতে পারছি না, এটা এখনই মন্তব্য করার মতো বিষয় না, কারণ এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ঠিক আছে, স্পষ্ট। একদম শেষ মুহূর্তে আরেকটা বিষয় আমাদের একটু জানার আগ্রহ আছে, সেটা একটু আপনাকে প্রশ্নটা করি। সেটা হলো যে একদম ছোট করে দিবেন, আমরা লাস্ট মিনিটে আছি, যে করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে জনগণ নির্বাচিত সরকার। তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, উনি এই কথাটা বলছে। এই যে করিডোর বিষয়ে এনসিপির অবস্থানটা কি? ছোট করে উত্তরটা দিলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। না, আমরা এটা মনে করি যে এই মুহূর্তে যেহেতু এটা নির্বাচিত সরকার আসতে কতদিন লাগে না লাগে এটা ঠিক নেই। যদি এই মুহূর্তে এটা জরুরি থাকে, তাহলে যারা বাংলাদেশের যারা রাজনৈতিক পক্ষ আছে এবং যারা স্টেক হোল্ডার, সরকারকে যারা তৈরি করেছে, সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই যদি এটা জাতীয় ইস্যু হয়, জাতীয় শর্ত হয়, এটা করা দরকার। কারণ রোহিঙ্গা আমাদের জন্য একটা বড় সংকট। এই সংকট থেকে বাংলাদেশকে বেরোতে হবে এবং এটাকে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। সো এই জায়গাতে আমাদের আসলে ওপেন ডায়ালগের মধ্যে সরকার এটা করবে, আমরা সেই আশা রাখি। জি, ধন্যবাদ ফরিদুল হক। এর মানে হলো যে আপনারা করিডোরের ব্যাপারে একমত, তবে আপনারা চান যে রাজনৈতিক যে পক্ষগুলো আছে এর সঙ্গে আলোচনা। ধন্যবাদ ফরিদুল হক আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।